সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা আবারও ম্যাট্রিক্স অধ্যায়ে ফিরে এসেছি। হ্যাঁ, দীর্ঘদিন ডিটারমিনেন্ট করার পর আমরা আবারও ম্যাট্রিক্সে ফিরে আসলাম। কেন ম্যাট্রিক্সে আবার ফিরে আসলাম আর ডিটারমিনেন্ট বা মাঝখানে কেন করলাম? তো এই অধ্যায়টি করার জন্য, অর্থাৎ এসএমদের বইয়ের 3 নম্বর অধ্যায়টি করার জন্য ডিটারমিনেন্ট জানা খুবই প্রয়োজন ছিল। তো যারা ডিটারমিনেন্ট এখনো পর্যন্ত শেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি দেখে না ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, না হলে এই চ্যাপ্টারের অনেক অপারেশন বুঝবে না। তো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অ্যান্ড রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ইনভার্স এবং অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে কি বুঝি। তো ছোট্ট একটি ইন্ট্রো পর দেখে নেওয়া যাক এই সমস্ত বিষয়গুলি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো এর আগে আমি বলে নিতে চাই, এই যে কয়েকটা টাইপের ম্যাট্রিক্স, এগুলোকে তোমরা ম্যাট্রিক্সের টাইপস বলতে পারো। তো এই প্রত্যেকটা ম্যাট্রিক্সই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হবে, স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া সম্ভব না এগুলো। তো অ্যাট ফার্স্ট আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। তো আমি ধরে নিলাম লেট এ বি এনি স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া এগুলো সম্ভব না। তো এ যদি একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, দেন এ ইজ সেড টু বি সিঙ্গুলার ইফ, দেখো এ কে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো যদি ডেট এ ইকুয়াল টু 0 হয়। তো ডেট এটা কি আমি ডিটারমিনেন্ট চ্যাপ্টারে ব্যাখ্যা করেছি। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে আর একটু সহজ করে বলি। তো দেখো, ধরি এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স, দেন ডেট এ ইকুয়াল টু 0 implies A is singular matrix. There and date A not equal to 0 implies করবে A is non singular. দেখো, এখানে সিঙ্গুলার বলতে এক বচন আর প্লুরাল বলতে বহু বচন এরকম কোনো বিষয় ছিল না। এখানে সিঙ্গুলার বলতে বোঝাচ্ছে কোনো ম্যাট্রিক্সের ডেট ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, এবং ম্যাট্রিক্সের ডেট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। যেমন তোমরা এর আগে যখন অনন্যক বের করেছিলে ডিটারমিনেন্টের, কারণ আগের চ্যাপ্টারে একটু অনন্যক আর ইনভার্সের কনসেপ্ট আমি দিয়েছিলাম, তো সেই জায়গায় আমি বলেছিলাম যে ডেটাটাকে নট ইকুয়াল টু 0 হওয়া খুব প্রয়োজন ছিল, অর্থাৎ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, তো এই ছিল সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রপার্টি। এখন আমরা দেখব অ্যাডজয়েন্ট অ্যান্ড রেসিপ্রোকাল, মানে অ্যাডজয়েন্ট এবং অনন্যক বলতে আমরা কি বুঝি। তো অ্যাডজয়েন্ট, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শেখার জন্য ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট জানলে খুব সুবিধা হয়। তো এর আগে আমি ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট সম্বন্ধে কনসেপ্ট দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিবে, আমি এখানে আবার একটু বলছি। দেখো, তো লেট এ, অবশ্যই এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং একে আমি এইভাবে নিলাম, ধরলাম এ ম্যাট্রিক্সটি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট করার জন্য কি দরকার ছিল? এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দরকার ছিল। এখানেও ঠিক তাই, এখানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর জানার দরকার আছে। অ্যান্ড কোফ্যাক্টরস অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, আমি এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে ধরে নিচ্ছি। আর ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1 A2 B2 C2 A3 B3 C3। তো ভিউয়ার্স,
যারা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করা শিখে গেছো তারা এতক্ষণে বুঝে গেছো এটা কি হবে, যে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি কি করে ক্যালকুলেট করা হয়, কোফ্যাক্টর নির্ণয় কি করে করা হয় আমি আগে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। তো দেন অ্যাডজয়েন্ট অর্থাৎ এডি যে লেখা হয় সংক্ষেপে অ্যাডজয়েন্টকে এভাবে সিম্বলাইজ করা হয়। তো অ্যাডজয়েন্ট অফ এ এটা কিন্তু কোনো ডিটারমিনেন্ট না, তো এটা একটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের সিম্বলই হবে। তো এর আগে আমরা দেখেছিলাম ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্টের সময় প্রত্যেকটা কোফ্যাক্টর করেসপন্ডিং এলিমেন্টগুলোর যে কোফ্যাক্টরগুলো ছিল সেই কোফ্যাক্টরগুলো তার এলিমেন্টের জায়গা দখল করতো, অর্থাৎ এ ওয়ানের জায়গা দখল করতো এই ক্যাপিটাল এ ওয়ান, বি ওয়ানের জায়গায় ক্যাপিটাল বি ওয়ান, সি ওয়ানের জায়গায় ক্যাপিটাল সি ওয়ান, এইভাবে চলতে থাকলে এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। তো ভিউয়ার্স এই ছিল ডিটারমিনেন্টের কোফ্যাক্টরের ফর্মুলা, কিন্তু ম্যাট্রিক্সের বেলায় একটু চেঞ্জ আছে। সে চেঞ্জটা কি? এই পুরো ম্যাট্রিক্সটার একটা ট্রান্সপোজ নিতে হবে। ভালো করে দেখো, আমি এটাকে মার্ক করে দিচ্ছি। এই জিনিসটা যদি কেউ না নেও তাহলে কিন্তু ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা সম্ভব হবে না। তো বিষয়টাকে আরেকটু মেমোরেবল তোমাদের মনে রাখার জন্য আমি এটাকে আরেকটু অন্যভাবে লিখছি। দেখো এই জায়গাটা মুছে দিয়ে তোমরা এই লাইনটা আগে পড়তে পারো, মনে রাখতে পারো। ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটা কি হলো? ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টর গুলো আছে তাদের দিয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হয়, ম্যাট্রিক্স তৈরি হয়, সেটাকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলি। তো এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিতে হবে, অর্থাৎ পরিবর্তন নিতে হবে। তো তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটি হচ্ছে এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। এই হচ্ছে তোমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এবং তারপর যদি আমরা ট্রান্সপোজ নিয়ে নেই তাহলে হয়ে গেল এর অ্যাডজয়েন্ট। তো ডিটারমিনেন্টের সঙ্গে এখানে ক্ষুদ্র একটি পার্থক্য, শুধুমাত্র এই ট্রান্সপোজটা, এই ট্রান্সপোজ না দিলে কিন্তু হবে না। তো দেখো আমি ডিটারমিনেন্টের সঙ্গে একটু মিল দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট বিষয়টা এর যদি আমি ট্রান্সপোজ নিয়ে থাকি, ডিটারমিনেন্টের বেলায় এই ট্রান্সপোজটা ছিল না। কারণ আমি একটা লজিক দিচ্ছি। দেখো আমরা জানি যদি ট্রান্সপোজ নিতাম ডিটারমিনেন্টের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের ট্রান্সপোজ নিলে কি হয়, রোগুলোকে কলামে লেখা যায়। তাহলে রোগুলোকে কলামে লিখে ডিটারমিনেন্টের তো কোনো পরিবর্তন হয় না, এবং সেই ডিটারমিনেন্টকে আলাদা কোনো ডিটারমিনেন্ট হিসেবে ধরা হয় না। ধরা হয় ও ট্রান্সপোজ নেওয়ার আগে যা ছিল, ট্রান্সপোজ নেওয়ার পরেও তাই ছিল। তো ডিটারমিনেন্টের যখন আমরা অ্যাডজয়েন্ট বের করতাম সেই ক্ষেত্রে যদি একটা ট্রান্সপোজ টি বসাতাম তাহলে ডিটারমিনেন্টের কোনো পরিবর্তনই হতো না। সুতরাং সেখানে ওই ট্রান্সপোজটা দেওয়া না দেওয়া মানে কোনো অর্থ থাকে না। দ্যাটস ওয়াই ডিটারমিনেন্টে আমরা এই ট্রান্সপোজ নিয়ে কোনো আলোচনাও করিনি, অর্থাৎ অ্যাডজয়েন্টের ক্ষেত্রে কোনো ট্রান্সপোজ দেওয়ার কোনো বিষয় ছিল না, বা পাশে লেখা ছিল না যে রোগুলোকে কলাম হিসেবে লিখতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় আমরা জানি যে একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটো একদমই ভিন্ন, তাই এখানে কিন্তু এই ট্রান্সপোজটা বাধ্যতামূলক। কেউ যদি ভুল করে না লিখে থাকে তার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, এই ট্রান্সপোজটার দিকে একটু নজর দিবে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি তারা এই অ্যাডজয়েন্ট লেখার সময় কোফ্যাক্টর ম্যাট্রিক্স লিখে ট্রান্সপোজ চিহ্ন দিতে ভুলে যায়, এবং তার জন্য তার প্রবলেমটা মানে অঙ্কটা কাটা যায়। তো এই ছিল অ্যাডজয়েন্ট। এখন আমরা দেখব রেসিপ্রোকাল, মানে ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল বলতে আমরা কি বুঝি। তো দেখো ভিউয়ার্স, ম্যাট্রিক্সের রেসিপ্রোকালের জন্য আমি আলাদা জায়গায় যাবো না, এখানে আমি জাস্ট সিম্পলি থিওরেমটা লিখে দেব। তো রেসিপ্রোকাল আমি এর আগেও ম্যাট্রিক্স অধ্যায়ে এই রেসিপ্রোকাল সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং কনসেপ্ট দিয়েছিলাম একটু। রেসিপ্রোকাল অফ এ ইকুয়াল টু আমরা জানি এই চিহ্ন দিয়ে লিখি, এবং এটা হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, বা 1/det a 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট এ, এভাবে পড়লেও চলবে। কিন্তু এই রেসিপ্রোকাল বের করার জন্য অবশ্যই একটা নেসেসিটি শর্ত আছে, সেটা হচ্ছে কি, det টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এ যদি নন সিঙ্গুলার হয় দেন আমি এর রেসিপ্রোকাল বের করতে পারবো বা অনন্যক বের করতে পারবো। তো এই ছিল রেসিপ্রোকালের ফর্মুলা, রেসিপ্রোকাল বের করার ফর্মুলা। এটা তোমরা ভালো করে মনে রাখবে। তবে আমি বলবো রেসিপ্রোকাল পড়ার জন্য কিন্তু এই শর্তটা অবশ্যই জানতে হবে।
যে ডেট এ নট ইকুয়াল টু 0 হলে এটা বের করা সম্ভব। কারণ দেখো যে এখানে ডেট এটা নিচে আছে অর্থাৎ ভাগ হিসেবে আছে, তো এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো ব্যাপারটা অসঙ্গত হয়ে যাবে। তাই রেসিপ্রোকালের জন্য ডেট এ নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এ নন সিঙ্গুলার হতে হবে। তো এখন আমরা চলে যাব ইনভার্সের থিওরিমে। তো ভিউয়ার্স, ইনভার্সটি কি? তো থিওরিটিক্যালি ইনভার্স এবং অনন্যক এই দুটো বিষয় একই, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন প্রবলেম সলভ করতে যাই তখন রেজাল্টে গিয়ে দেখি ইনভার্স অ্যান্ড রেসিপ্রোকাল এই দুটো সেম জিনিস। তো দেখো ইনভার্সের জন্য থিওরেমটা কি আছে, লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার হতে হবে। দেন এই প্রত্যেকটা বিষয় খুব ভালো করে খেয়াল করবে, স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড এখানে আরেকটি প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে অর্থাৎ ডেট এ নট ইকুয়াল টু 0 হবে। একটু ভালো করে লিখি, অর্থাৎ ডেট এ নট ইকুয়াল টু 0 হতে হবে। তো ডেট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তারপর আমরা ইনভার্সের প্রপার্টিতে মুভ করতে পারবো, আদারওয়াইজ সেটা ওখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডেট এ ইকুয়াল টু 0 হলে ইনভার্সের অস্তিত্ব থাকে না, এবং ডেটে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্স থেকে একটা ইনভার্স ম্যাট্রিক্স পাবো। তাহলে এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং ডেটে নট ইকুয়াল টু 0, দেন এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই। এখানে আই হচ্ছে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, হোয়ার আই is an identity matrix, identity matrix of same order, same order। তো ভিউয়ার্স, যদি এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এই প্রপার্টি মেনে চলে, দেন আমরা বলতে পারবো আচ্ছা এখানে ইমপ্লাইজ দিই, কারণ আমি অলরেডি দেন দিয়ে দিয়েছি। এখানে ইমপ্লাইজ ইনভার্স অফ এ ইকুয়াল টু বি, অর্থাৎ এটাকে আমি বলতে পারি ইনভার্স অফ এ, ইনভার্সের সিম্বল হচ্ছে এরকম, ইকুয়াল টু বি। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা একটি ম্যাট্রিক্সকে মানে একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই বের করতে পারবো যদি সেটা নন সিঙ্গুলার হয়, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা ইনভার্স কাকে বলবো? যদি দেখি সেই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটি ম্যাট্রিক্স গুণ হয়ে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে যে ম্যাট্রিক্সটা গুণ হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে তাকে আমরা বলবো ইনভার্স। বিষয়টাকে সহজ করার জন্য আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। দেখো, অনন্য আর ইনভার্স, আমি তো বললাম প্র্যাকটিক্যালি দুটো সেমই জিনিস আসে। তো তোমরা জানো 2 এর অনন্যক কত? হাফ। কারণ কি, মানে অনন্যক বলতে আমরা যা বুঝতাম 1 বাই করে দিলে যেটা হয় সেটাই অনন্যক। যাই হোক, আমি এখানে বলছি অন্যভাবে। দেখো 2 এর অনন্যক হাফ। এখন 2 আর হাফ গুণ করলে কত হয়? 1 হয়। 1 হচ্ছে আমাদের গুণের আইডেন্টিটি, অর্থাৎ একক। কারণ 1 দিয়ে বাকি সবগুলোকে যে কোনো নাম্বারকে গুণ করলে আমরা কি পাই? ওই নাম্বারটাই পাই। ঠিক একই রকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি মানে হচ্ছে এখানে আই, যে ম্যাট্রিক্সটা। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে অন্য ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে? তো গুণের ক্ষেত্রে নর্মালি যে বীজগণিতের গুণের ক্ষেত্রে আমরা 1 কে আইডেন্টিটি ধরি এবং ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা আই কে আইডেন্টিটি ধরি। তো এখন দেখো মিলটা কোথায়? 2 এর সঙ্গে হাফ গুণ করলে আমরা 1 পাই, তাই হাফকে বলি 2 এর অনন্যক, আবার হাফের অনন্যক 2 কে বলি। ঠিক একই রকম এখানে এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ করলে যদি আই আসে তাহলে বি কে বলবো এর অনন্যক। আবার একই উল্টা হয় বলতে পারি, এ কে বলতে পারি বি এর অনন্যক বা ইনভার্স। কি বুঝতে পেরেছো? তো এই ছিল ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি।
আমরা একটি ম্যাট্রিক্সকে ইনভার্স তখনই বলতে পারবো যদি সেটা এই শর্ত মেনে চলে এবং অবশ্যই সেটি যেন নন সিঙ্গুলার হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো ধরে নিলাম লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। অবশ্যই আমি আগেই বলেছি যে অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য একটি স্কোয়ার ম্যাট্রিক্সের দরকার আছে। দেন খেয়াল করবে একটি ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ, একটি ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ গুণ করে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে আমরা এখানে এ ম্যাট্রিক্সকে একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। তো তোমরা এই যে ফর্মুলা বা এই থিওরেমটার সঙ্গে ইনভার্সের একটা মিল পাচ্ছ। ইনভার্সের বেলায় কি ছিল, একটি ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটি ম্যাট্রিক্স গুণ করলে আই হলে বি কে আমরা মানে কয়েকটা যদি বি ম্যাট্রিক্স হতো তাহলে বি কে আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স বলি। কিন্তু এখানকার ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাট্রিক্স তার নিজের ট্রান্সপোজের সঙ্গে গুণ হয়ে আই হবে এবং একইভাবে ইনভার্সে যেমন আরেকটি রিভার্স ছিল এ বি বি এ ছিল, ঠিক এখানেও এ ট্রান্সপোজ এ হবে। তো তোমাদের দুটো করার দরকার নেই, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো তার ট্রান্সপোজ নেবে, নেওয়ার পর এর সঙ্গে এ ট্রান্সপোজ গুণ করে যদি আই পাও বা এ ট্রান্সপোজের সঙ্গে এ গুণ করে যদি আই পাও তাহলেই তোমরা বলতে পারবে এ ম্যাট্রিক্সকে একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তবে হ্যাঁ অবশ্যই যখন এ ম্যাট্রিক্সের সঙ্গে তার ট্রান্সপোজ গুণ করে আই হবে এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে এবং এর সঙ্গে ট্রান্সপোজ গুণ করে আই হলে এর ট্রান্সপোজের সঙ্গে এ গুণ করলে কিন্তু আই হবে। এটা দুই দিক থেকেই সত্য হয়, যার জন্য যে কোনো একটা দেখালেই হয়ে যাবে। তাহলে একটি ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজের গুণফল যদি আই হয় এটাই ইমপ্লাইজ করবে এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স একটু ভালো করে দেখো, একটি ম্যাট্রিক্সের সঙ্গে তার নিজের ট্রান্সপোজ গুণফল যদি আই হয় মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এবার এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের মধ্যে দু রকম ভাগ আছে, একটিকে আমরা বলি প্রপার অর্থোগোনাল আর একটিকে ইমপ্রপার অর্থোগোনাল, অর্থাৎ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। কখন সেটা প্রকৃত হয় আর কখন অপ্রকৃত হয় এটা একটু জানবো। দেখো, তো সেটা জানার জন্য আমরা একটু ছোট্ট থিওরেম দেখি যে এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্সের মান কত হয়। দেখো, তো if a be orthogonal, দেখো ধরে নিলাম আমি এটা অর্থোগোনাল, দেন আমি বলতে পারবো এ ম্যাট্রিক্স অ্যান্ড তার ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং আমি যদি দুপাশে তার ডেট ভ্যালু বের করি তাহলে এ ইন্টু এটি এর ডেট ভ্যালু ইকুয়াল টু ডেট আই। ঠিক আছে, এখন দেখো এখানে দুটো ডেট আছে, আমি সিঙ্গেল সিঙ্গেল ডেট ভ্যালু নিয়ে নিলাম এবং একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কোনাকুনি 1 হয়ে যাবে বাকি সব 0 এবং তার মান কত হবে। যখন আমি ডেট ভ্যালু নিচ্ছি তখন তো সেটা একটা ডিটারমিনেন্ট, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট নেব তার মান তো 1 হবে, এই যেমন ডান দিকে হয়ে গেল 1। এখন ডেটেই রাখলাম আমি। একটি ম্যাট্রিক্সের রোগুলোকে যখন আমরা কলামে লিখি তখন সেটাকে ট্রান্সপোজ বলি এবং আমি যদি তার ডিটারমিনেন্ট নেই তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজ করে অর্থাৎ রোকে কলামে ঘুরিয়ে দিয়ে ডিটারমিনেন্ট, দুটো তো সেম ডিটারমিনেন্ট। দ্যাটস ওয়াই আমি এ ট্রান্সপোজের ডিটারমিনেন্টটাকে আমি আবার লিখতে পারবো ডেটে, যেহেতু কোনো ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু এবং ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সেম ধরা হয়, অর্থাৎ ডেটে ইন্টু ডেটে ইকুয়াল টু হয়ে গেল 1, যেটা ইমপ্লাইজ করছে ডেটের স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো যে ডেটের ভ্যালু অলওয়েজ প্লাস মাইনাস 1 হবে। অর্থাৎ এ যদি একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু আইদার প্লাস 1 হবে অথবা মাইনাস 1 হবে। তো আমি এটা একটু মুছে দিচ্ছি। যে দেখো এখান থেকে আমরা একটা নতুন জিনিস পেলাম, সেটা তোমরা নোট করবে। if a b any orthogonal matrix then
ডেট এ ইকুয়াল টু প্লাস অর মাইনাস 1, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু হয় প্লাস 1 হবে অথবা মাইনাস 1 হবে। এখন এই মানের ভিত্তিতে আমরা দুরকম কেস পাবো। এটা 1 নম্বর গেল পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্টে আসবো। ডেট এ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, অর্থাৎ একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স তুমি প্রমাণ করার পর দেখলে তার ডিটারমিন্যান্ট ভ্যালু 1 আসলো, তাহলে আমরা বলবো এ ইজ প্রপার অর্থোগোনাল। অর্থোগোনাল অর্থাৎ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স। আবার ডেট এ যদি মাইনাস 1 হয়, মাইনাস 1ও হতে পারে এর মান, তো সেই ক্ষেত্রে আমরা বলবো এ ইজ ইমপ্রপার অর্থোগোনাল। ইমপ্রপার অর্থোগোনাল অর্থাৎ এখানে ম্যাট্রিক্স লিখে নিই, অর্থোগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝে গেছো লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, কখন হয় এবং কোন লম্ব ম্যাট্রিক্সকে প্রকৃত বলা হবে এবং কোন লম্ব ম্যাট্রিক্সকে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই চ্যাপ্টারটির মূল থিওরেমগুলো। তো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের কাছে এই কৌতূহল থাকে যে ম্যাট্রিক্স শিখে আমরা কি করব। তো দেখো, ম্যাট্রিক্স শিখে অনেক কিছুই করা যায়, কিন্তু তোমাদের কাছে ম্যাট্রিক্স প্রয়োগ করার জায়গা খুব কম। কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা একটু সুযোগ পাচ্ছ, কারণ ম্যাট্রিক্সের সাহায্যে আমরা সমীকরণ, বড় বড় সমীকরণগুলোর সমাধান করতে পারি। এখানেই আমরা শিখব কি করে ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে সমীকরণের সমাধান করা যায়। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে এই সমীকরণগুলি সলভ করা যায়।